মুন সিটিং। আচ্ছা, তাহলে এই ছিল পুরো প্যাচ। এই জন্যেই ফ্যাং ইউয়ান সবসময় ভাব নিয়ে বলতো যে ওরা দুজনে সিক্রেট বিজনেস পার্টনার। শু জিংজিংয়ের ফিউজ হওয়া টিউবলাইট অবশেষে জ্বলে উঠল। তখনই ভাবি, ইয়াং মাস্টার হঠাৎ আমাকে ওই রুমেই কেন ফিট করলেন? তার মানে ইয়াং মাস্টার আগে থেকেই ভালোমতো জানতেন যে ফ্যাং ইউয়ান ওখানেই ঘুমাবে। এখন আমার মাথায় সব ডট কানেক্ট হয়ে গেছে। ছ ছ অচ্ছু! হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে পৌঁছতেই আমি একটা ভয়াবহ জোরে হাঁচি দিলাম। আমার কপালটাই খারাপ। আমার ভেতর থেকে কেন জানি কোনো বিপদ আর অলক্ষণী ফিলিং আসছে। আমি হাঁটতে হাঁটতে পুরো কেসটা মাথায় প্রসেস করতে লাগলাম। ঝামেলা এখন সত্যিই অনেক ডেঞ্জার লেভেলে চলে গেছে। আমার মনে হয়েছিল শু জিংজিং একাই একজন টপ নিনজা, কিন্তু কলেজে অন্য কোনো বড় ওস্তাদ বসে আছে যে ওকে এত বাজেভাবে ধোলাই দিয়েছে। যাই হোক, আমার এই ঝামেলা দিয়ে কি কাজ? লং ফ্যামিলির কেলেঙ্কারি হোক বা এই নিনজাদের আপোষের মরণ লড়াই, আমার প্রবলেম তো না। আমাকে তো শুধু যে কোনোভাবে ওই পাগল লং আউতিয়ান থেকে 1000 কিলোমিটার দূরে থাকতে হবে। আমি হাঁটতে হাঁটতে ফোন বের করলাম তো দেখলাম কন্ট্যাক্ট লিস্টে একটা নতুন নোটিফিকেশন পপ আপ হয়েছে। শু জিংজিং তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এহ, এই আপদ হঠাৎ আমাকে অ্যাড কেন করছে? কোথাও এদের আমাকে নিয়ে সন্দেহ হচ্ছে না তো? আমি একটু বুদ্ধি খাটিয়ে সেফ থাকার জন্য রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলাম। পরের সেকেন্ডেই শু জিংজিংয়ের মেসেজ এলো, আই এম সরি। অ্যাঁ? ও হঠাৎ ক্ষমা কেন চাইল? ওর পরের মেসেজটা আরও লম্বা ছিল। আগে আমার কাছে অনেক সত্য পরিষ্কার ছিল না, তাই আমি তোমার সাথে খুব নির্লজ্জের মতো বিহেভ করতাম। আমি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। মনে হচ্ছে আজ ওর প্রাণ বাঁচানোর কারণে অবশেষে ওর বুদ্ধি ফিরে এসেছে আর অপমান বোধ করছে। শুক্রিয়া, এই মহিলার ফিউজটা কিছুটা ঠিক তো হলো। আমি ভাব নিয়ে রিপ্লাই দিলাম, চিল মার ভাই, আমরা তো রুমি, একে অপরের জীবন বাঁচানো তো ডিউটি। সেন চিংচু হাসপাতালের বিছানায় শু জিংজিংয়ের ঠিক পাশে মুখ গুজে বসেছিল। আমার মেসেজ পড়তেই ও পুরো তশনে বলে উঠল, বলেছিলাম না আমাদের ইয়াং মাস্টারের চয়েস একদম টপ টিয়ার আর সলিড। দেখ ফ্যাং স্যার কত বড় মনের মানুষ, তিনি তোর আগের সব কাণ্ড ভুলে গেছেন। কিন্তু ইয়াং মাস্টার আমাকে ঠিকভাবে সরাসরি কেন বলে দিলেন না যে ফ্যাং ইউয়ান ওনার বয়ফ্রেন্ড? যদি তিনি ব্যাপারটা ক্লিয়ার করে দিতেন, তবে আমি এত বাজে ভুল বোঝাবুঝিতে কেন ফাঁসতাম? আরে তুই তো ছোট বাচ্চা, তাই না? এমন হট আর প্রাইভেট ম্যাটার ইয়াং মাস্টার তোকে কি আর সরাসরি খুলে বলতে পারতেন? তাই এখন তোর দায়িত্ব হলো ফ্যাং স্যারের পুরো খেয়াল রাখা। ডান। আমি আমার ইয়াং মাস্টারের এই গোপন সত্য ভালোবাসাকে যে কোনো মূল্যে প্রটেক্ট করব। তখনই আমার ফোনে আরও একটা মেসেজ পপ আপ হলো। এবার নোটিফিকেশন ছিল একটা সাদা কার্টুন আঁকা ডিপিওয়ালা মেয়ের, যার ডিসপ্লে নাম ছিল স্ট্রবেরি ডুরিয়ান। ছোট ইউয়ান, তুই এখন কোথায় মরে আছিস? আমি হাসপাতালে আছি। আমি ঠিকঠাক সত্যি কথা বলে দিলাম। তুই হাসপাতালে কি কাজ করছিস? শরীর খারাপ করলো নাকি তোর? একে শু জিংজিংয়ের নিনজাওয়ালা কেসটা জানানো যাবে না, না জানানোই ভালো। আমি একটু মাথা খাটিয়ে রিপ্লাই দিলাম, আমার এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে অ্যাডমিট করাতে এসেছিলাম। তোর ওই বন্ধু কি কোনো মেয়ে? বাপরে, এ ঠিকভাবে জানল কি করে? কোথাও আমার ফোনে কোনো হ্যাকার ঢুকেনি তো? আমি ঘাবড়ে গিয়ে চটপট টাইপ করলাম, না তো। তাহলে কি তোর হাসপাতালের ঝামেলা মিটেছে? হ্যাঁ, প্রায়। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পাঠালাম, তাহলে চুপচাপ চটপট কলেজে ফিরে আয়, খুব আর্জেন্ট সিন আছে, হদিসের বাইরে আর্জেন্ট, একদম আগুন লেগে আছে। এমন কি মরণ এসে গেল ভাই, সরাসরি পয়েন্ট বল। আরে নাটক বন্ধ কর আর চটপট উড়ে চলে আয়। আমি মেইন গেটে তোর জন্য ওয়েট করছি। যদি ঠিক 15 মিনিটের মধ্যে তুই এখানে ল্যান্ড না করিস না, তবে ব্যাটা বুঝে নিবি আজ তোর মরণ নিশ্চিত। তিয়ান তিয়ান, তাহলে এই ছিল তোর সেই আর্জেন্ট কাজ? আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা বাই তিয়ান তিয়ানকে দেখলাম। কেন, এই মহান রানীর মালপত্র বয়ে নিয়ে যাওয়া কি কোনো আর্জেন্ট কাজ নয়? ভাই, আমি চললাম। আমার সামনে পাহাড়ের মতো রাখা ওই বাক্সগুলো দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এই মেয়েটা একবার বাড়ি গিয়ে কি করল? মনে হচ্ছে পুরো বাড়িটাই এখানে তুলে নিয়ে এসছে। বাড়ি তিয়ান তিয়ান চট করে আমার হাত ধরল এবং একদম কান্নাকাটি করা কুকুরের বাচ্চার মতো কিউট চেহারা বানিয়ে আমার দিকে তাকাতে লাগল। আরে আর তুই চলে যাচ্ছিস কেন? হোস্টেল এত দূরে, আর বাক্সগুলোও এত ভারী। আমি একা ছোট মানুষ কিভাবে এগুলো নিয়ে যাব? ভাই, এই অ্যাটাকটা খুব হেভি ছিল। একে না বলা কোনো সাধারণ মানুষের সাধ্য ছিল না। বাই তিয়ান তিয়ান সত্যিই খুব সুন্দরী ছিল। সে আজ একটা সাদা ড্রেস পরেছিল। তার ফর্সা আর নিখুঁত চেহারা কোনো পুতুলের মতো চকচক করছিল, আর তার পাতলা ভ্রুজোড়া তাকে একদম পারফেক্ট লুক দিচ্ছিল। একেই বলে ন্যাচুরাল বিউটি, যার এক ফোঁটা মেকআপেরও দরকার ছিল না। প্লিজ হেল্প করে দে না, আমি তোকে পরে নির্ঘাত মিল্কটি খাওয়াবো। বাই তিয়ান তিয়ান আমার হাত ধরে নাড়িয়ে নাড়িয়ে নখরা করতে লাগল। না না, আমাকে কন্ট্রোল করতে হবে। এই মেয়েটা সেই লং আউতিয়ানের শিকার, আমাকে এর থেকে দূরেই থাকতে হবে। রিজলিউট। কিন্তু যেমনই আমি ওর জলে ভরা বড় বড় চোখের দিকে তাকালাম, আমার ঢোক নিজে থেকেই গলার নিচে নেমে গেল।
তার লম্বা চোখের পাতায় রোদ চিকচিক করছিল। তার সুন্দর নাকটা হালকা কুচকানো ছিল, ঠিক যেমন কোনো ছোট বিড়াল নখড়া করে। এমনকি যে ফর্সা আঙুলগুলো দিয়েও আমার শার্ট ধরেছিল, সেগুলোও একদম গোলাপি আর কিউট ছিল। হাহ, শেষ। আমি পুরোপুরি ভেসে গেছিলাম। যদি তাই হয় তবে আমি হেল্প করে দিচ্ছি। রিজাইন্ড। তুই বেস্ট সাউয়ুনজি। ওয়ে, এর মানে এই নয় যে সব লোড আমি একাই তুলব। আরে একদম না, আমি এতটাও অলস নই। চল আগে এই বক্সটা তুলি। তুই এদিক থেকে ধর, আমি ওদিক থেকে। বাই তিয়ান তিয়ান স্লিভ ফোল্ড করার অ্যাক্টিং করল এবং আমার সাথে বক্স তুলতে শুরু করল। যদিও বাক্সগুলো তেমন একটা ভারী ছিল না, কিন্তু বাই তিয়ান তিয়ানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ওর মুখ টমেটোর মতো লাল হয়ে যাচ্ছিল এবং ও খুব কষ্টে এক এক পা করে এগোচ্ছিল। স্ট্রেনিং। আরে ইয়ার, আমার তো জান বেরিয়ে গেল। ও হাঁপাতে হাঁপাতে কমপ্লেন করল। আমি বিরক্ত হয়ে ওর দিকে তাকালাম। ভাই, এই মালপত্র তো তোরই। হ্যাঁ, যদি তুই না থাকতি না, তাহলে আমি এত ভারী জিনিস হাতও দিতাম না। ও মুখ ফুলিয়ে পাউট করে বলল। ঠিক আছে, এক কাজ কর, তুই ছোট বাক্সগুলো তোল, আমি এই বড়টাকে ওপরে নিয়ে যাচ্ছি। এভাবে থেমে থেমে চললে কাল সকাল নাগাদ হোস্টেলে পৌঁছাবো। ঠিক আছে, তোর যেমন মর্জি। মিকলি। বাই তিয়ান তিয়ান একদম লক্ষ্মী বাচ্চার মতো মাথা নাড়ল। আমি একটা লম্বা নিঃশ্বাস নিলাম এবং 2 হাত দিয়ে বক্সটাকে ঠিক নিচ থেকে ধরে নিজের বুকের সাথে চেপে ধরলাম, যাতে ব্যালেন্স থাকে। বাক্সটা খুব একটা ভারী ছিল না, কিন্তু বড় অনেক ছিল, তাই সামনের রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমি শুধু সাবধানে নিজের কদম বাড়াচ্ছিলাম, আর বাই তিয়ান তিয়ান একটা ছোট বক্স হাতে নিয়ে আমার পেছনে লাফাতে লাফাতে গান গেয়ে আসছিল। যাই হোক, গতরাতে তোর আর ইয়াও দিদির সিন কেমন ছিল? বাই তিয়ান তিয়ান মাথা তুলে জিজ্ঞাসা করল। ঠিকই ছিল। আমি ঝটকা দিয়ে নিজের কলার ঠিক করলাম। আমার কলার বোনের ওপর এখনও সুই ইয়াওয়ের কামড়ের দাগ হালকা অনুভব হচ্ছিল। হঠাৎ কেন জিজ্ঞাসা করছিস? গতরাতে তো রুমে তো শুধু তুই আর ইয়াও দিদি একাই ছিলে না? তোরা দুজন একসাথে একই বিছানায় শুয়েছিলি? হ্যাঁ, শুয়েছিলাম। হ্যাঁ, আমি জানতাম নির্ঘাত এটাই হবে। বাই তিয়ান তিয়ানের চোখে হঠাৎ একটা অদ্ভুত খিটখিটে হিংসে, জেলাসি চলে এলো। এটা তো চিরকুটের নিয়ম অনুযায়ী হয়েছে। না, এতে আমার কি দোষ? আমি গতরাতে তোর বিছানায় তো আর শুতে পারতাম না। আমি কখন বললাম যে তুই শুতে পারতি না? বাই তিয়ান তিয়ানের গলার স্বর এতটা নিচু আর চাপা ছিল যে ঠিকমতো শোনাও যায় না। তুই কি বললি? আমি পেছন দিকে দেখার চেষ্টা করলাম। আমি বলছি তাড়াতাড়ি চল বেকুফ। বাই তিয়ান তিয়ান এক হাত দিয়ে আলতো করে আমার মুখ আবার সামনের দিকে ঘুরিয়ে দিল। কেমন অদ্ভুত মানুষ এটা, সব সময় মাথা গরম করে দেয়। সে মনে মনে ভাবছিল। যাই হোক, আমি জানি এই ভীতু আর ফাট্টুর মধ্যে এত সাহস নেই যে ও ইয়াওয়াও দিদির সাথে কোনো অঘটন ঘটাবে। কিন্তু আজ রাতে তো ওর পালা লিংলিং দিদির সাথে শোয়ার, আর লিংলিং দিদির ফিগার তো পুরো আগুন। এ নির্ঘাত চোখের পলক না ফেলে ওনাকে হাঁ করে গিলবে। আরে ইয়ার, এ যা খুশি করুক গে, তাতে আমার কি? আমি এর ব্যাপারে কেন মাথা ঘামাচ্ছি? আমি হঠাৎ থেমে গেলাম। বাই তিয়ান তিয়ান খেয়াল করেনি এবং সরাসরি আমার পেছনে এসে ধারাম করে ধাক্কা খেল। আউচ! হারামি ফ্যাংইওয়ান, হঠাৎ ব্রেক মারলি কেন? বাই তিয়ান তিয়ান মাথা চেপে অভিযোগ করতে লাগল। তিয়ান তিয়ান, এক কাজ করি, আমরা অন্য গেট দিয়ে হোস্টেলের ভেতরে ঢুকি। কেন? বাই তিয়ান তিয়ান আমার পেছন দিয়ে অর্ধেক মাথা বের করে দেখল। হোস্টেল বিল্ডিংয়ের ঠিক নিচে লং আউতিয়ান হাতে একতোড়া ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল। সে চারপাশের অনেক মানুষের নজর কেড়েছিল। এই আপদটা এখানে কেন চলে এলো? তিয়ান তিয়ান, এই ট্রিকটা কি সত্যি ঠিকঠাক কাজ করবে তো? লং আউতিয়ান নিজের হাতা ঠিক করল আর চুল সেট করল। তাকে কিছুটা নার্ভাস দেখাচ্ছিল। 100% কনফার্ম হোস্ট, আপনি শুধু আমার বলা স্টেপগুলো ফলো করুন। এই ক্যাম্পাস বিউটি নির্ঘাত আপনার জালে ফেসে যাবে। লং আউতিয়ান আগের 2বার যখন পুনর্জন্ম লাভ করে অন্য দুনিয়ায় গিয়েছিল, সেই দুটোই ছিল ফ্যান্টাসি বা মার্শাল আর্টসের দুনিয়া। সেখানে ওর টাস্ক ছিল একদম সিম্পল, কোনো জিনিয়াস বাচ্চাকে তার শৈশবেই মেরে ফেলো। আর যেহেতু লং আউতিয়ান খুব খুনি টাইপের মানুষ ছিল এবং কাউকে জ্যান্ত ছাড়ত না, তাই সে সবসময় এস লেভেল রেটিং পেত। একবার সে তার শত্রুর পুরো বংশ নির্বংশ করে দিয়েছিল, কিন্তু যখন সে সেখান থেকে বের হতে যাচ্ছিল, সে দেখল টেবিলের নিচে একটা বাচ্চা ভয়ে লুকিয়ে আছে। সে নিচে বসে ওই বাচ্চার সাথে একদম ভিলেনের স্টাইলে বলেছিল, ব্যাটা, আমি যখন তোর বয়সের ছিলাম তখন তোর থেকে কয়েক গুণ বেশি ভালো লুকানো জানতাম। পরের বার যখন আমাদের দেখা হবে, আমি তোকে সত্যিই টপকে যাব। এই বলে সে ঘুরে দাঁড়াল। বাচ্চাটা কাঁপতে কাঁপতে টেবিল থেকে বাইরে এলো, কিন্তু লং আউতিয়ান হঠাৎ এক শয়তানি হাসির সাথে আবার পেছন ফিরে তাকিয়ে বলল, দেখতে পেলি, আমাদের আবার দেখা হয়ে গেল। আর ওকে সেখানেই শেষ করে দিল। ওই বাচ্চাকে মারার পর সে সেখান থেকে যায়নি, বরং ওখানেই এক কোনায় অন্ধকারে লুকিয়ে রইল। নর্মালি এমন সিচুয়েশনে আসল হিরো এসে বডি জড়িয়ে ধরে কাঁদে, আর ঠিক সেটাই হলো। আরও একটা বাচ্চা সেখানে এসে কাঁদতে শুরু করল। লং আউতিয়ান ঠিক তার সামনে হাজির হল। বাচ্চাটা কাঁপতে কাঁপতে বলল, সিগন্যাল নষ্ট করিস না। কিন্তু লং আউতিয়ান কোনো ফালতু কথা না শুনে সরাসরি ছুরি চালিয়ে দিল, এই ভেবে যে হয়তো ওর হৃৎপিণ্ড ডান দিকে হবে। কোনো উপন্যাসে সে এটা পড়েছিল। সে ডান বাম দুই দিকেই ছুরি ঢুকালো এবং শেষে পায়ের তলাতেও মারল, যাতে কোনো রিস্ক না থাকে।
একে নিপাট করার পর সে আবার ওই কোনায় লুকিয়ে গেল, কি জানি আরও কেউ চলে আসতে পারে। ওর কপাল ফাটাফাটি ছিল। আরও একটা বাচ্চা এলো। এবার লং আউতিয়ান তার সামনে একটা ছুরি আর একটা ক্যান্ডি রাখল। যদি সে না ভেবে ছুরি বেছে নেয়, মানে ওর ভেতরে মৃত্যুর আগুন আছে, একে জ্যান্ত ছাড়া উচিত নয়। যদি ক্যান্ডি বেছে নেয়, মানে ও ভেতর থেকে খুব শয়তান, একে একেবারেই ছাড়া উচিত নয়। যদি দুটোই বেছে নেয়, মানে ওর ভেতরে অন্ধ লোভ, একে টপকেতেই হবে। যদি কোনোটাই না বেছে নেয়, মানে ওর মধ্যে আগে থেকেই বিদ্রোহ ভরা, একে তো নিশ্চিতভাবেই মারতে হবে। শেষে ওই বাচ্চাটা তার শেষ নিঃশ্বাস নেওয়ার ঠিক আগে লং আউতিয়ানকে 2 হাতের মিডল ফিঙ্গার দেখালো এবং কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, গেম খেলার সাহস না থাকলে খেলতে আসিস না। লং আউতিয়ানের মনে হয়েছিল যে এই নতুন জন্মেও সিস্টেমের নিয়ম আগের মতোই মৃত্যুর খেলা হবে। সে স্বপ্নেও জানত না যে এইবার এই মডার্ন সিটিতে তাকে এই 4 জন ক্যাম্পাস বিউটিকে পটাতে হবে। সে আজ পর্যন্ত কখনো কোনো মেয়ের সাথে ঠিকঠাক প্রেম ভালোবাসা করেনি, তাই সে পুরোপুরি সিস্টেমের ভরসায় বসেছিল। ভালো ছিল যে সে একজন ধনী ছেলে ছিল আর দেখতেও হ্যান্ডসাম ছিল, তাই এই টাস্কটা খুব একটা কঠিন মনে হচ্ছিল না। হোস্ট, আমার কথায় বিশ্বাস রাখুন, আপনি এখানে ওয়েট করুন। যে ক্যাম্পাস বিউটিকে আগে দেখবেন সরাসরি তার কাছে গিয়ে অ্যাপ্রোচ করবেন। এভাবে ঠিক সামনে গিয়ে ফুল ধরিয়ে দেওয়াটা একটু অদ্ভুত লাগবে না? লং আউতিয়ান নিজের সন্দেহ প্রকাশ করল। হোস্ট, আমি আপনাকে ফুল সরাসরি দেওয়ার জন্য কিনিয়েছি নাকি? এটা শুধু একটা ভালো ইমপ্রেশন ছাড়ার জন্য। ইমপ্রেশন ছাড়ার জন্য? হ্যাঁ, আপনাকে শুধু খুব ব্যস্ত থাকার নাটক করতে হবে। যেমনই আপনি তার ঠিক কাছে পৌঁছবেন, যান মুছতে ফুলগুলো তার পায়ের সামনে মাটিতে ফেলে দেবেন। তারপর ভাবড়ে যাওয়ার নাটক করে সেগুলো তুলবেন আর সরি বলবেন। নিজের পরিচয় দেবেন। তারপর তাকে জিজ্ঞেস করবেন যে মেয়েরা এমন ফুল পেলে কেমন অনুভব করে। এতে তার আগ্রহও জাগবে আর খুব একটা ফেক মনে হবে না। এটা একটা ক্লাসিক অ্যাক্সিডেন্টাল রোম্যান্স ট্রিক, 100% কাজ করবে। সিস্টেম পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল। ভাই সাব, শুনতে তো সলিড লাগছে। লং আউতিয়ান মাথা নাড়ল এবং হোস্টেলের গেটের দিকে তাকিয়ে রইল। মনে মনে দোয়া করছিল যেন কোনো বিউটি তাড়াতাড়ি বাইরে আসে। আমি আর বাই টিয়ান টিয়ান হোস্টেলের কাছে একটা গাছের পেছনে লুকিয়ে তার কাণ্ডকারখানা দেখছিলাম। এই লোকটা এখানে আবার কোন নতুন কেলেঙ্কারি করছে? বাই টিয়ান টিয়ান ভুরু কুচকালো এবং ধীরে ধীরে বিড়বিড় করল, জানি না, কিন্তু তার হাতে যে ফুল আছে আমার মনে হয় না ওটা কোনো ছেলেকে দেওয়ার জন্য এনেছে। আমি চোখ ছোট করে আইডিয়া করলাম। তোর কি মনে হয় কার জন্য এনেছে? বাই টিয়ান টিয়ান আমার দিকে তাকালো। হয়তো তোর জন্য। আমি একটু ভেবে ইঙ্গিত দিলাম। আমার জন্য? বাই টিয়ান টিয়ানের চোখ ছানা বড়া হয়ে গেল, আর তারপর তার মুখে একদম বমি আসার মতো এক্সপ্রেশন চলে এলো। আমার একদম চাই না। আমি একবার বাই টিয়ান টিয়ানকে দেখলাম আর তারপর দূরে দাঁড়িয়ে থাকা লং আউতিয়ানকে। আমি মাথা খাড়াচ্ছিলাম যে এই প্রবলেম থেকে সহজে কিভাবে বাঁচা যায়। এক কাজ করি, আমরা পেছনের রাস্তা দিয়ে যাই। আমি আইডিয়া দিলাম। পেছন দিয়ে কেন যাব? এটা আমাদের হোস্টেল, আমরা কেন তাকে ভয় পেয়ে পালাবো? বাই টিয়ান টিয়ান মুখ ফোলালো। এটাও ঠিক, তুই এক কাজ কর, তুই সামনে দিয়ে যা, আমি পেছনের দরজা দিয়ে যাচ্ছি। আমি আমার বক্স তুলে অন্য রাস্তায় চলা শুরু করলাম। বাই টিয়ান টিয়ান যেমনই দেখল যে আমি সত্যিই যাচ্ছি, সে তড়িঘড়ি আমার পেছনে ছুটল। থাম, আমাকে একা ফেলে যাস না। ওদিকে সুজিংজিংয়ের হিলিং স্পিড সত্যি দুর্দান্ত ছিল। হাসপাতালে ভাঙা পাঁজর সেট করার পর এখন সে অনেকটা সুস্থ ছিল। যদিও আরও 2 দিন আরাম করার কথা ছিল, কিন্তু হাসপাতালের বিল এত ভয়ঙ্কর আর চড়া ছিল যে সে ভয়ে সরাসরি ডিসচার্জ নিয়ে নিল। সুজিংজিং নিজের রিস্কে একটা গ্র্যাপেল হুক বের করল এবং বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে উড়তে উড়তে আসতে লাগল। বুকে এখনও হালকা ব্যথা ছিল, কিন্তু একজন নিনজার জন্য এভাবে ট্রাভেল করা সবচেয়ে সস্তা উপায় ছিল। সে একদম পাতার মতো হোস্টেলের ঠিক নিচে মাটিতে ল্যান্ড করল। জানালা নিয়ে তার মাথায় যে ভয়ঙ্কর আতঙ্ক গেঁথে গেছিল, তার কারণে সে ডিসাইড করল যে আজকের পর সে চুপচাপ দরজা দিয়েই রুমে যাবে। আরে, ওখানে দাঁড়িয়ে থাকা ওটা ইয়ং মাস্টার না? তিনি এখানে কি করছেন? সুজিংজিং দুর্দান্ত অবাক হল। সুজিংজিং তার দিকে দৌড়ে যাবে অমনি সে হঠাৎ লক্ষ্য করল যে লং আউতিয়ানের হাতে খুব সুন্দর একটা ফুলের তোড়া আছে। এটা আবার কি প্যাচ? সুজিংজিং ওখানেই জমে গেল আর তার মাথা ফুল স্পিডে চলতে লাগল। প্রথমত, আজ উইকেন্ড, স্টুডেন্ট কাউন্সিলের কোনো কাজ হওয়ার কথা নয়। ইয়ং মাস্টারের এখানে থাকার কথা ছিল না। দ্বিতীয়ত, আমার এনালিসিস অনুযায়ী ইয়ং মাস্টারের হাতে ফুল আছে আর একদম ভিআইপি প্যাকিং, আর আজ তিনি প্রপারলি ড্রেসডও। তিনি নির্ঘাত কারোর জন্য ওয়েট করছেন। ওয়েট, আমি বুঝে গেছি। সত্য একটাই, ইয়ং মাস্টার নির্ঘাত এখানে ফাং ইউয়ানকে খুঁজতে এসেছেন। ওরা সত্যি সেট হয়ে গেছে। ইয়ং মাস্টার সত্যি খুব রোম্যান্টিক। না, আমি কাউকে ওনাদের এই রোম্যান্সের মাঝখানে আসতে দেব না। সুজিংজিং আকাশে লাফ দিল, স্টুডেন্ট কাউন্সিলের উপরে ল্যান্ড করল, 2টো নো এন্ট্রি ব্যারিকেড চুরি করল এবং ফিরে এসে হোস্টেল বিল্ডিংয়ের সামনের রাস্তায় দুপাশে সেট করে দিল। এখন আর কোনো সমস্যা হবে না। এমনটা করে আমি ইয়ং মাস্টারকে নির্ঘাত সলিড হেল্প করেছি। জানি না ইয়ং মাস্টার যখন জানতে পারবেন তখন আমার কত প্রশংসা করবেন। হ্যাঁ, এত বাজে সময়ের পর অবশেষে আমার মনে হচ্ছে যে আমারও কোনো ব্যবহার আছে।
ওদিক থেকে লিংলিং নিজের মোটরসাইকেল চালিয়ে আসছিল, তখন সে নো এন্ট্রির বোর্ড দেখতে পেল। আরে, সামনের রাস্তা কেন বন্ধ? লিংলিং দিদি, আপনি এসে গেছেন? সুজিংজিং, তুই এখানে কি করছিস? আর তোর মাথায় এই চোট কিভাবে লাগলো? লিংলিং লক্ষ্য করল যে সুজিংজিংয়ের মাথায় ব্যান্ডেজ বাঁধা আছে, কিন্তু তার সব সময়কার সেই ঠান্ডা আর কঠোর নিনজা ভাইবের বদলে এখন তাকে খুব বেশি খুশি আর হাসি খুশি দেখা যাচ্ছিল। হ্যাঁ, আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছি, আর চোটের কথা বললে ওটা ততটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, ঠিক আছে, তুই তোর কাজ কর। আমার মনে হয় এখন পেছনের দরজা দিয়ে বাইক ঘোরাতে হবে। লিংলিং নিজের বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে নিল আর পেছনের গেটের দিকে চলে গেল। এসব কাণ্ড করার পর সুজিংজিং খুশি মনে এক পাশে লুকিয়ে পড়ল আর লং আউতিয়ান আর ফাং ইউয়ানের রোম্যান্টিক ডেটের অপেক্ষা করতে লাগল। 4 ঘন্টা পর, আমার কপালটাই খারাপ। এ কি হচ্ছে? একটাও ক্যাম্পাস বিউটিকে এখনো পর্যন্ত এখানে দেখা যাচ্ছে না কেন? লং আউতিয়ান রোদে দাঁড়িয়ে পাগল হয়ে যাচ্ছিল আর রাগে ফেটে পড়ছিল। কোথায় ওরা? কোথায় চলে গেল? আমরা সবাই রুমে দাঁড়িয়ে দেখছিলাম যে বাই টিয়ান টিয়ান নিজের আনা বাক্সগুলোর মধ্যে পাগলের মতো কিছু একটা খুঁজছে। টিয়ান টিয়ান, তুই কোন সারপ্রাইজের কথা বলছিস? সুইয়াও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। সময় এলে তোরা সবাই জানতে পারবি। বাই টিয়ান টিয়ান একটা শয়তানি হাসি দিল আর নিজের মালপত্র খোঁজা জারি রাখল। এত রাত হয়ে গেল, এই সুজিংজিং এখনো পর্যন্ত কেন ফিরেল না? তংনানা কিছুটা টেনশনে ছিল। আমি কিছুক্ষণ আগে ওকে বিল্ডিংয়ের নিচে দেখেছিলাম, হয়তো স্টুডেন্ট কাউন্সিলের কোনো কাজে বিজি ছিল। লিংলিং মাঝখান থেকে বলল, স্টুডেন্ট কাউন্সিলের আজ কোনো কাজই নেই, আর হোস্টেলের গেট বন্ধ হওয়ারও সময় হয়ে চলেছে। কোথাও জিংজিং কোনো বিপদে ফাঁসল না তো? আমার মাথায় তখন গোলমাল চলছিল যে এই মেয়েটা হাসপাতাল থেকে ফিরল কবে, আর এখন গায়েব কোথায়। ফাং, তুই নিচে গিয়ে দেখে আয়। তংনানা ভ্রু কুচকাল। আমি যাব? আমি তো এইমাত্র স্নান করে আসলাম ইয়ার। যদি তুই গিয়ে জিংজিংকে ফিরিয়ে না আনিস না, তাহলে আজ রাতে তুই আমার বিছানায় শোয়ার স্বপ্ন ছেড়ে দে, গিয়ে টয়লেটে ঘুমাস। লিংলিং আমার কানের কাছে এসে ধীরে ধীরে হুমকি দিল। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাবা। আমি চটপট নিজের জ্যাকেট তুলে পরে নিলাম। আসলে সুজিংজিংয়ের শরীরে এখনও চোট ছিল, আর উপর থেকে কলেজে তার বিপজ্জনক শত্রুও ছিল। আমিও ফাং ভাইয়ের সাথে যাচ্ছি, আমারও জিংজিংয়ের জন্য টেনশন হচ্ছে। সু ইয়াও ইয়াও উঠে দাঁড়ালো। ঠিক আছে, তোমরা দুজনে জলদি যেও আর জলদি ফিরে এসো। আমি আর সু ইয়াও ইয়াও তাড়াতাড়ি নিচে গেলাম আর বিল্ডিংয়ের আশেপাশে সু জিংজিংকে খুঁজতে লাগলাম। জিংজিং, ওই জিংজিং, তুই কোথায়? আমরা দুজনে নিচু গলায় ডাকতে ডাকতে খুঁজছিলাম। রাতের জ্যোৎস্না কলেজের রাস্তায় পড়ছিল আর চারপাশ একদম অদ্ভুত নিঃশব্দ ছিল। সু ইয়াও ইয়াও ঠিক আমার পেছনে পেছনে আসছিল, চিন্তায় তার ভ্রু কুঁচকে যাচ্ছিল। আমি মাঝে মাঝে ঘুরে তাকে দেখে নিচ্ছিলাম। চাঁদের আলোয় তার সাইড প্রোফাইল একদম মোহময়ী লাগছিল। তার সুন্দর নাক আর হালকা পাউট করা ঠোঁট যে কারো মন গলিয়ে দেবে। ইয়াও ইয়াও, এক কাজ করি, আমরা আলাদা আলাদা রাস্তায় খুঁজি, তাড়াতাড়ি পাওয়া যাবে। আমি আইডিয়া দিলাম। সু ইয়াও মাথা নেড়ে মানা করে দিল আর নিচু গলায় বলল, না, যদি কোনো বিপদ চলে আসে তাহলে কি করব? আমাদের সাথে থাকাই ভালো। আমি একটু ভাবলাম আর আমার কাছে ওর কথা ঠিক মনে হলো। যদি সু জিংজিংকে আক্রমণ করা সেই নিনজা ফিরে আসে, তাহলে সত্যিই পরিস্থিতি জটিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সামনে গিয়ে দেখি। ইয়াও ইয়াও, তুই কি একটু বেশি লেপ্টে চলছিস না? আমি অনুভব করলাম যে সু ইয়াও ইয়াও আমার হাত ধরে নিয়েছে আর পুরোপুরি আমার ওপর ঝুঁকে আছে। সু ইয়াও ইয়াওয়ের মুখ লাল হয়ে গেল, কিন্তু সে আমার হাত ছাড়ল না। জানি না কেন, গত রাতে যে কাণ্ড হয়েছিল তারপর থেকে ওই ভিতরে আমার সাথে লেপ্টে থাকার এক অদ্ভুত ইচ্ছা বেড়ে গেছিল। ভয় পাচ্ছে। ফাং ভাই, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, আমি অনুরোধ করছি। অন্ধকারে তার গলা কিছুটা কাঁপছিল। আমি ধীরে ধীরে আমার হাত ওর ধরা থেকে বাইরে বের করে নিলাম। সু ইয়াও ইয়াও হঠাৎ বুকে একটা ভারী ভাব অনুভব করল। তার চোখ ভিজে এলো। তবে কি সত্যিটা এমনই? সে বিষণ্ণ মনে মাথা নিচু করে নিল। এভাবে হাঁটলে কি তোর ভয় একটু কমবে ইয়াও? আমি আমার হাত দিয়ে আলতো করে সু ইয়াওয়ের কবজি ধরে ফেললাম। আমার হাত গরম ছিল এবং আমি খুব নরমভাবে ধরেছিলাম যাতে ওর চোট না লাগে। সু ইয়াও 1 সেকেন্ডের জন্য জমে গেল। তার ভেতরের সব দুঃখ এক পলকে হাওয়া হয়ে গেল। তার গালে আবার লাজুক আভা বা ব্লাশ ফিরে এলো, আর তার হৃৎস্পন্দন বুলেট ট্রেনের মতো ছুটতে লাগল। ফ্যাং ভাই, চল। এইভাবে তোর আর ভয় লাগবে না তো, তাই না? আমি কুল সাজার নাটক করলাম, কিন্তু আসলে আমার নিজের হৃৎপিণ্ড বুড়িভাবে ধকধক করছিল। সু ইয়াওয়ের কবজি এতটাই সরু আর ত্বক এতটাই মসৃণ ছিল যে মনে হচ্ছিল একটু জোরে ধরলে বোধহয় ভেঙে যাবে। চল, জলদি জিংজিংকে খুঁজে নিয়ে ফিরে চল। সু ইয়াও জোরে মাথা নাড়ল আর চোখের কোণ মুছে নিল। অবশেষে আমরা দুজনে সু জিংজিংকে একটা বড় গাছের নিচে খুঁজে পেলাম। সে গাছ ধরে বসেছিল এবং নিজে কাতানাকে বা তলোয়ারকে জাপটে ধরেছিল। সে একদম নড়াচড়া না করে পড়েছিল। আমি সু ইয়াওয়ের হাত ছাড়লাম আর দৌড়ে সু জিংজিংয়ের কাছে গেলাম। জিংজিং, জিংজিং। আমি ওর কাঁধ ধরে জোরে ঝাঁকালাম,
কিন্তু ওর মাথা শুধু এদিক ওদিক দুলছিল, কোনো প্রতিক্রিয়া নেই। অঘটন ঘটে গেছে, আমরা দেরি করে ফেলেছি। ফ্যাং ভাই, এমন কি হতে পারে যে জিংজিং শুধু ঘুমাচ্ছে? সু ইয়াও আমাকে বাধা দিয়ে বলল। আমি তখন খেয়াল করলাম যে জিংজিংয়ের মুখ দিয়ে লালা টপকাচ্ছিল। তোর কপাল পুরুক, অকারণেই ভয় পাইয়ে দিয়েছিলিস। এই মেয়েটা এখানে ঘুমাতে এলো কেন? সু জিংজিং নিজের মুখ আমার বুকে ঘষল আর ঘুমের ঘোরে বিড়বিড় করতে লাগল। ইয়ং মাস্টার, আপনার সবসময় খুশি থাকা উচিত। তারপর সে আমার জ্যাকেট দিয়ে নিজের লালা মুছল আর আবারও নাক ডাকতে শুরু করল। যাই হোক, যাক বাবা, এই পাগল মেয়েটাকেও অন্তত ঠিকঠাক পাওয়া গেল। ফ্যাং ভাই, আমরা জলদি ওকে নিয়ে ফিরে চলি। হ্যাঁ, আমি ভাবলাম ওর হাত ধরে কাঁধে তুলে নেব, কিন্তু ও নিজের তলোয়ারটা এত জোরে ধরেছিল যে ছাড়ছিলই না। আমি বাধ্য হয়ে আগে ওর তলোয়ার সরানোর চেষ্টা করলাম। ঝিলিক! সু জিংজিং হঠাৎ ঘুমের ঘোরে জোরে চিৎকার করে উঠল আর তার কাতানা ১ সেকেন্ডে খাপ থেকে বেরিয়ে এলো। ভালো যে আমার রিঅ্যাকশন স্পিড ফাস্ট ছিল। আমি তৎক্ষণাৎ মাথা সরিয়ে নিয়ে এই মরণঘাতী অ্যাটাকটা ডজ করলাম। কিন্তু বেচারি সু ইয়াওয়ের কপাল এতটা ভালো ছিল না। তলোয়ারের হ্যান্ডেলটা যখন ঝটকা দিয়ে বেরোল, তখন সেটা ঠিক ওর কপালে গিয়ে লাগল। কতগুলো তারা! সু ইয়াওয়ের চোখার মণি ওপরে ঘুরে গেল এবং সে ওখানেই চক্কর খেয়ে অজ্ঞান হয়ে গেল। আমি মাটিতে বসে ভয়ে কাঁপছিলাম। সু ইয়াও মাটিতে পড়েছিল, ওর কপালে একটা গোল লাল দাগ হয়ে গিয়েছিল, আর এই পুরো কাণ্ড ঘটানো সু জিংজিং এখনও বিন্দাস ঘুমাচ্ছে। ওর পা ছড়ানো ছিল, এক হাতে তলোয়ার আর অন্য হাতে খাপ। ভাই সাব, আমি স্বপ্নেও ভাবিনি যে এর কাছে ঘুমের মধ্যেও অটো ডিফেন্স সিস্টেম আছে। এটা তো অন্যায় ভাই। এখন আমি কি করি? মাটিতে দুজন ক্যাম্পাস বিউটি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার মাথা ব্ল্যাং হয়ে যাচ্ছিল। আগে এর তলোয়ারটা এখান থেকে সরাতে হবে, না হলে জানি না কখন ঘুমের ঘোরে আমাকে নতুন করে অ্যাট্যাক করে বসবে। আমি একটা কাঠের লাঠি তুললাম আর ভয় পেতে পেতে ওর তলোয়ার সরানোর চেষ্টা করলাম। সু জিংজিংয়ের শরীর আবার নড়ল এবং সে সরাসরি তলোয়ার দিয়ে ওই লাঠির ওপর একটা স্ল্যাশ মারল। লাঠিটা ১ সেকেন্ডে দুটুকরো হয়ে গেল। আমি এই সুযোগটা কাজে লাগালাম এবং এক জোরে লাথি মেরে ওর তলোয়ার দূরে ফেলে দিলাম। হুহ! অবশেষে সমস্যার সমাধান হল। আমি বাই টিয়ানটিয়ানকে মেসেজ করলাম যেন ওরা নিচে এসে আমাকে হেল্প করে। একা আমি এই দুজনকে তুলে তো আর ওপরে নিয়ে যেতে পারব না। অন্যদিকে লং আউটিয়ানের পা দাঁড়িয়ে থাকতে থাকতে অবশ হয়ে গিয়েছিল। সে একটা ক্যাম্পাস বিউটির ছায়াও দেখতে পেল না। সে প্রায় কাঁদো কাঁদো অবস্থায় পৌঁছে গিয়েছিল। তোর কপাল পুরুক, সিস্টেম! এইসব বিউটিরা আসলে গায়েব হল কোথায়? হোস্টেলের গেট বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। লং আউতিয়ানের হাতের ফুল শুকিয়ে কোনো পচা সবজির মতো ঝুলে গিয়েছিল। আহ! সু জিংজিং বেকুব মহিলা। এমন মেইন সময়ে ওর ফোনও লাগছে না। লং আউতিয়ান রাগে নিজের ফোনের দিকে তাকিয়েছিল। হোস্ট, এক কাজ করুন, কাল ফিরে এসে ট্রাই করবেন। আমার এখনও মনে হয় যে আমার এই ক্রিয়েটিভ আইডিয়াটা খুব টপ ক্লাস। টপ ক্লাস আমার জুতো! আমি ১ নম্বরের পাগল মানুষের মতো পুরো বিকেল থেকে এখানে দাঁড়িয়ে মাছি মারছি। তোর এই জঘন্য ট্রিকের ওপর ভরসা করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হুস! হঠাৎ বাতাস চিরে একটা কাতানা এসে সরাসরি গেঁথে যায়। এই আওয়াজটা কোথা থেকে এলো? লং আউতিয়ান খুব বিরক্ত মরেছিল। হোস্ট, একবার নিজের পেছনের দিকে তাকিয়ে দেখুন তো। লং আউতিয়ান পেছনে ঘুরে তাকালো, তার পেছনের অংশ থেকে অনবরত রক্ত বইছিল। জানি না কোথার থেকে তলোয়ারটা উঠতে উঠতে এসে সরাসরি তার পেছনে গেঁথে যায়। আহ! লং আউতিয়ানের যন্ত্রণাদায়ক চিৎকার পুরো হোস্টেলের নিচে প্রতিধ্বনিত হয়। ফিরে আসি আমার কাছে। আমি সু ইয়াওয়াওকে তুলে একটা গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়েছিলাম। খুব অদ্ভুত তো, রাতের বেলা মুরগি কেন ডাকছে? আওয়াজ তো অমনি এলো। ঠিক ওই সময় বাই টিয়ানটিয়ান আর হে লিংলিং দুজনে হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছাল। ফ্যাং ইউয়ান, তুই আসলে কি অঘটন ঘটিয়েছিস? এই দুজনের রাগী প্রশ্নের কোনো জবাব আমার কাছে ছিল না। আমি বললাম, যাই হোক, আগে এই দুজনকে ওপরে নিয়ে চলি। গেট বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। অনেক ধস্তাধস্তির পর আমরা এই দুজনকে ওপরে পৌঁছালাম। ওয়ার্নিং, ফ্যাং ইউয়ান, ঠিকমতো ধর একে। যদি তুই ইয়াও দিদির মাথা আবার কোথাও ঠুকে দিস, তাহলে আমি তোর দ্য এন্ড করে দেব। বাই টিয়ানটিয়ান দরজা ধাক্কাতে ধাক্কাতে আমাকে ওয়ার্নিং দিচ্ছিল। হে লিংলিং আমার পেছনে ছিল। সে সু জিংজিংকে নিজের পিঠে তুলে নিয়েছিল। ওর শ্বাস ফুলছিল। এই ছোট মেয়েটা এত ভারী কেন? ইয়ং মাস্টার, আমাকে আর কিছুক্ষণ ঘুমাতে দিন। সু জিংজিং হে লিংলিংয়ের পিঠে ঘুমের ঘোরে বিড়বিড় করল। টং নানা দরজা খুলল আর আমাদের অবস্থা দেখে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। এসব কি ঝামেলা? এদের এই অবস্থা কিভাবে হলো?
সে জলদি এসে হে লিংলিংয়ের পিঠ থেকে সু জিংজিংকে নামাতে সাহায্য করল। আমি সু ইয়াওকে ওর বিছানায় শুইয়ে দিলাম এবং তারপর সু জিংজিংকে তুলতে সাহায্য করতে গেলাম। লং আউতিয়ানের দিক। সে হাসপাতালে নিজের পেছনের অংশ চেপে ধরে ব্যথায় চিৎকার করছিল। ডাক্তার ভ্রু কুচকালো এবং তার ক্ষত ড্রেসিং করতে করতে বললেন, আমি জানি তোমরা আজকালকার জোয়ান ছেলেমেয়ে অদ্ভুত সব গেম খেলো, কিন্তু একটু তো মাথা খাটানো উচিত। এটা একটা ছুরি ভাই, যা খুশি তাই তো আর পেছনে ঢুকিয়ে দেওয়া যায় না। লং আউতিয়ানের রাগে রক্ত ফুটছিল, কিন্তু পেছনের যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার চোখের মণি ওপরে ঘুরে যাচ্ছিল আর সে প্রায় জ্ঞান হারানোর অবস্থায় ছিল। শেন চিংচু অপারেশন থিয়েটারের বাইরে ডিউটিতে দাঁড়িয়েছিল। আজ দ্বিতীয়বার সে এই হাসপাতালে এলো। দুপুরে সু জিংজিং ডিসচার্জ হল, আর এখন রাতে ইয়ং মাস্টার জখম হলেন। এবার আসলে কে অ্যাট্যাক করল? সত্যি এই জিয়াংচং ইউনিভার্সিটিতে খুব বিপজ্জনক মাস্টাররা লুকিয়ে আছে। যদিও সে শুধু একজন বডিগার্ড ছিল আর লং ফ্যামিলির মূল গোপন রহস্যগুলো জানত না, তবুও সে জানত যে লং ফ্যামিলি তাদের দ্রুত উন্নতির কারণে অনেক শত্রুর জন্ম দিয়েছে। যখন শেন চিংচু লং আউতিয়ানকে খুঁজে পেয়েছিল, তখন সে প্রায় মৃত্যুর মুখে ছিল। তার পেছনে ছুরি গেঁথা ছিল আর অবস্থা খুব শোচনীয় ছিল। ইয়ং মাস্টারের ক্ষতের গভীরতা দেখে মনে হচ্ছে যে ওই মৃত্যুঞ্জয়ী নিনজার টার্গেট ওনার প্রাণ নেওয়া ছিল না, এটা ছিল এক ধরনের হুমকি আর অপমান। কিন্তু এই শত্রু খুব বড় লম্পট আর অদ্ভুত মানুষ। ওর অন্যদের পেছনের দরজা দিয়ে ছুরি ঢোকানোর শখ আছে। ফিরে আসি আমার কাছে। আমি শাওয়ার নিয়ে বাইরে বেরোলাম, নিজের নাইটের পোশাক পরে আর কম্বলটা কাঁধে ফেলে ধীরে ধীরে হে লিংলিংয়ের বিছানার কাছে গেলাম। সভস্যে পারি, আমি ওপরে আসছি। তো ভাইরা, কেমন আছো সবাই? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব না করো, তাহলে ভাই কি করছো? জলদি সাবস্ক্রাইব বাটন চাপো আর বেল আইকনটা অল করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে ধামাকাটা তোমার ফোনে হয়। চলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।